আচ্ছা, আমরা কথা না বাড়ি শুরু করি হচ্ছে আমাদের আজকের সেশন। প্রথমেই আমাদের যে চ্যাপ্টার কোষ ও এর গঠন, সেখান থেকে ফার্স্টে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে এমসিকিউতে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমে যেটা কথা সেটা হচ্ছে আমরা বিভিন্ন কোষীয় অঙ্গাণু এর ভিতরে পড়বো। ফর এক্সাম্পল আমরা তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কথা বলবো, ক্লোরোপ্লাস্টের কথা বলবো, রাইবোজোমের কথা বলবো। সো বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোর যে উপাধিগুলো আছে সেগুলো থেকে আমাদের এমসিকিউতে কিন্তু প্রশ্ন আসতে পারে। ফর এক্সাম্পল এরকমটা আসতে পারে যে নিচের কোনটিকে বলা হয় কোষের খাদ্য তৈরি কারখানা। সো সেই ক্ষেত্রে আনসার কি? আনসার হবে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। নিচের কোনটিকে বলা হয় প্রোটিন তৈরি কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, সেক্ষেত্রে আনসার কি হবে? রাইবোজোম হবে। নিচের কোনটিকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ বলা হয়, সেক্ষেত্রে আনসার কি? আনসার হবে হচ্ছে লাইসোজোম। অটোলাইসিস কোথায় হয়? অটোলাইসিস হয় হচ্ছে লাইসোজোমের মাঝে। সো এই জিনিসটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। মাস্টার মলিকুল নিচের কোনটাকে বলা হয়? আমরা জানি মাস্টার মলিকুল বলা হয় হচ্ছে ডিএনএকে, আর মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় হচ্ছে আমাদের যে জিনোম আছে সেই জিনোমকে। পাশাপাশি হচ্ছে কোষের মস্তিষ্ক কোনটাকে বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয় হচ্ছে নিউক্লিয়াসকে। সো এরকমভাবে কোষীয় অঙ্গাণুগুলোর যে উপাধিগুলো আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু পড়ার সময় আমি বলবো তোমরা অবশ্যই হচ্ছে মনোযোগ দিয়ে পড়বা। এখান থেকে কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসতেই পারে। সো এটা গেল এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে আমরা যখন প্লাস্টিড নিয়ে পড়াশোনা করছিলাম তখন কিন্তু সেখানে একটা প্লাস্টিড ছিল যার নাম ছিল হচ্ছে লিউকোপ্লাস্ট। সো সেই লিউকোপ্লাস্টের মাঝে তিনটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, দুই নম্বর ইলায়োপ্লাস্ট এবং তিন নম্বর হচ্ছে এলিউরোপ্লাস্ট। কোন প্লাস্টিডটার কাজ কি? কোন ধরনের লিউকোপ্লাস্টের কাজ কি? ফর এক্সাম্পল অ্যামাইলোপ্লাস্টের কাজ কি? এই জিনিসটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলো কথাটা মানে হচ্ছে শর্করা বা হচ্ছে কার্বোহাইড্রেট, সুতরাং এর কাজ হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করা। ইলায়োপ্লাস্ট এর কাজ কি? এর কাজ হচ্ছে চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করা। এলিউরোপ্লাস্ট এটার অপর নাম হচ্ছে প্রোটিনোপ্লাস্ট, সুতরাং এলিউরোপ্লাস্টের কাজ কি হবে? এলিউরোপ্লাস্টের কাজ হবে হচ্ছে প্রোটিন কিংবা আমিষ জাতীয় খাদ্য হচ্ছে সঞ্চয় করা। এরা প্রত্যেকে যেহেতু লিউকোপ্লাস্ট, আর লিউকোপ্লাস্টের কাজ যেহেতু খাদ্য সঞ্চয় করা, সুতরাং এরা প্রত্যেকে হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য কিন্তু সঞ্চয় করবে। সো কে কোন জাতীয় খাদ্য সঞ্চয় করতেছে সেই জিনিসটা আমাদের এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা গেল। তিন নাম্বার হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আর ঝিল্লিবিহীন অঙ্গাণু। আমরা কিন্তু হচ্ছে যে কোষীয় অঙ্গাণুগুলো সম্পর্কে পড়ছি, সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো পড়ছি, তার ভিতরে কিছু কিছু অঙ্গাণুর বাইরে হচ্ছে ঝিল্লি ছিল বা আবরণ ছিল, কিছু কিছু অঙ্গাণুতে সেই জিনিসটা ছিল না। সো নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর উদাহরণ বা নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণুর উদাহরণ, সেই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বায়োলজি কোর্সে আমি যখন হচ্ছে এই জিনিসটা পড়াই, আমি কিন্তু তোমাদেরকে একটা ছন্দ শিখাইছিলাম, সেটা হচ্ছে মেকআপের পাগল। সেখান থেকে আমরা কিন্তু মনে রাখতে পারি যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কোনগুলা। ম দিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক দিয়ে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এরকমভাবে হচ্ছে আমাদের ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলা কোনগুলা এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনগুলা। ফর এক্সাম্পল রাইবোজোম, রাইবোজোম হচ্ছে একটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। সো এই জিনিসপাতিগুলো হচ্ছে আমাদের এমসিকিউতে কিন্তু আসতে পারে। আরেকটা হচ্ছে খুবই কমন জিনিস, যে জিনিসটা তোমরা অলরেডি জানো, যে আদিকোষ এবং প্রকৃত কোষের মাঝে যে পার্থক্যগুলো আছে সেগুলো কিন্তু আমাদের হচ্ছে এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আদিকোষে কোনটা পাওয়া যায়, কোনটা পাওয়া যায় না, প্রকৃত কোষে কোনগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল আদিকোষের যে রাইবোজোম, সেই রাইবোজোম কিন্তু হচ্ছে 70S প্রকৃতির, প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80S প্রকৃতির। অন্যদিকে পাশাপাশি হচ্ছে আদিকোষের মাঝে শুধুমাত্র রাইবোজোম পাওয়া যায়, অন্য কোনো ধরনের হচ্ছে কোষীয় অঙ্গাণু পাওয়া যায় না। প্রকৃত কোষে কিন্তু সব ধরনের কোষীয় অঙ্গাণু পাওয়া যায়। আদিকোষের মাঝে হচ্ছে থাকে নিউক্লিওয়েড, যেটা কিনা নিউক্লিয়াসের একটা তোমার হচ্ছে ছোটোখাটো ফর্ম বা একটা হচ্ছে অগোছালো অসম্পূর্ণ একটা ফর্ম, সেটার নাম হচ্ছে নিউক্লিওয়েড। অন্যদিকে প্রকৃত কোষে কিন্তু সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে। সো এগুলো হচ্ছে আদিকোষ এবং প্রকৃত কোষের মাঝে কী পার্থক্য, সেগুলো কিন্তু তোমাদের হচ্ছে মনে রাখতে হবে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মাঝে যে পার্থক্যগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমাদের এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। উদ্ভিদ কোষের নিচের কোনটা পাওয়া যায় যেটা কিনা প্রাণী কোষে পাওয়া যায় না? ফর এক্সাম্পল কোষপ্রাচীর, কোষপ্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। প্লাস্টিক, প্লাস্টিক জিনিসটা হচ্ছে উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে কিন্তু পাওয়া যায় না। পাশাপাশি এই জিনিসটা মনে রাখতে পারো যে কোষ গহ্বর যে জিনিসটা আছে সেটাও কিন্তু হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের ভিতরে পাওয়া যায়। আচ্ছা, এরপর আসো হচ্ছে কিছু কি ইম্পর্টেন্ট ফিচার, যে ফিচারগুলো হচ্ছে শুধুমাত্র এবং কেবলমাত্র কিছু সুনির্দিষ্ট কোষীয় অঙ্গাণুতে পাওয়া যায়। ফর এক্সাম্পল থাইলাকয়েড, তারপর হচ্ছে কোয়ান্টোজোম, এরপর হচ্ছে স্ট্রোমা, গ্রানাম। এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় কিন্তু হচ্ছে ক্লোরোপ্লাস্টে। সো নিচের কোনটিতে থাইলাকয়েড পাওয়া যায়, নিচের কোনটিতে কোয়ান্টোজোম পাওয়া যায়, এই টাইপের প্রশ্ন যদি আমাদের এমসিকিউতে আসে সেক্ষেত্রে আনসার হবে কি? আনসার হবে ক্লোরোপ্লাস্ট। এরপর হচ্ছে ক্রিস্টি অক্সিজোম। এই দুইটা জিনিস কিন্তু কোথায় পাওয়া যায়? এই দুইটা জিনিস পাওয়া যায় হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়ার যে হচ্ছে ভাঁজ, সেই ভাঁজকে বলা হয় ক্রিস্টি, ঠিক আছে? সো ক্রিস্টি অক্সিজোম এই দুইটা পাওয়া যায় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। পরবর্তীতে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করবো, এই জিনিসটা প্রত্যেক বছরই হচ্ছে কোনো না কোনো বোর্ড পরীক্ষা আসে থাকে, সেই জিনিসটা হচ্ছে স্টেবিলাইজার এবং লেবিলাইজার। এই দুইটা মলিকুল কোথায় পাওয়া যায়? এই দুইটা মলিকুল পাওয়া যায় হচ্ছে লাইসোজোমে। যে সকল তোমার হচ্ছে উপাদানগুলা লাইসোজোমের এই যে প্রাচীর, সেই প্রাচীরকে হচ্ছে ইনটেক্ট রাখতে বা ধরে রাখতে হচ্ছে সাহায্য করে, তাদেরকে বলা হয় স্টেবিলাইজার মলিকুল। অন্যদিকে যে সকল মলিকুল এই আমাদের লাইসোজোমের প্রাচীরকে গলায় ফেলে ভিতরের এনজাইমগুলোকে বের করে দেয়, তাদেরকে বলা হয় হচ্ছে লেবিলাইজার। সো স্টেবিলাইজার, লেবিলাইজার এগুলা কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় হচ্ছে লাইসোজোমে। সো এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট।
ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউর জন্য। এরপর হচ্ছে 7 নাম্বার কি আছে দেখো, যে ডিএনএ যুক্ত কোষীয় অঙ্গাণু কোনগুলা, কোন কোষীয় অঙ্গাণুগুলোতে হচ্ছে ডিএনএ পাওয়া যায়? আনসার হচ্ছে দুইটা কোষীয় অঙ্গাণু, একটা হচ্ছে আমাদের প্লাস্টিড কিংবা ক্লোরোপ্লাস্ট, আর 2 নাম্বার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াতে কিন্তু যে ধরনের ডিএনএ পাওয়া যায় সেই ডিএনএটা কিন্তু হচ্ছে বৃত্তাকার ডিএনএ। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা মনে রাখবো যে একটা কোষের ভিতরে, ফর এক্সাম্পল একটা উদ্ভিদ কোষের ভিতরে আমরা মনে রাখবো যে 3টা জায়গায় আমরা কিন্তু ডিএনএ পাবো। 1 নাম্বার হচ্ছে তার যে হচ্ছে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের ভিতরে আমরা ডিএনএ পাবো। 2 নাম্বার হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ডিএনএ পাবো এবং 3 নাম্বার হচ্ছে প্লাস্টিডের ভিতরে ডিএনএ পাবো। ভাই কিন্তু চেষ্টা করতেছি একদম শর্ট করে, যেখান থেকে হচ্ছে আমাদের এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, একদম হচ্ছে আমি স্ক্রিপ্ট রেডি করছি, স্ক্রিপ্ট রেডি করে হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ভাইয়া চেষ্টা করতেছি যেই জায়গাগুলো থেকে আমাদের এমসিকিউতে প্রশ্ন সচরাচর এসে থাকে সেই জায়গাগুলো কিন্তু তোমাদের কাছে হচ্ছে পরিচয় করে দিতে, যাতে তোমরা হচ্ছে জাস্ট এই জায়গাগুলো রিভিশন দিলেই তোমাদের এমসিকিউতে কিন্তু কমন চলে আসবে। সো এরকম যদি হচ্ছে পরবর্তী চ্যাপ্টারের ভিডিওগুলো পেতে চাও তাহলে এখনই হচ্ছে ভিডিওটাকে লাইক করে দাও এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে হচ্ছে এই ভিডিওটা প্লিজ শেয়ার করো। তাহলে যে জিনিসটা হবে সবাই মিলে আমরা এমসিকিউতে ভালো করতে পারবো, কারণ এমসিকিউতে ভালো করা এবারের এইচএসসি পরীক্ষার জন্য খুবই ক্রিটিক্যাল একটা ফ্যাক্টর, ঠিক আছে? আচ্ছা, যেহেতু মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই দুটাতে হচ্ছে নিজস্ব ডিএনএ থাকে, নিজস্ব ডিএনএ থাকলে পরবর্তীতে ওই অপত্য মাইটোকন্ড্রিয়া বা অপত্য ক্লোরোপ্লাস্টে কিন্তু হচ্ছে তাদের নিজেদের বৈশিষ্ট্যটা তারা হচ্ছে ট্রান্সফার করতে পারে, আর এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। সুতরাং নিচের কোন কোষীয় অঙ্গাণুটি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে ভূমিকা পালন করে? আনসার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, 2 নাম্বার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবং পাশাপাশি ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া এদের যেহেতু নিজস্ব হচ্ছে ডিএনএ থাকে বা এদের গঠন যেহেতু হচ্ছে অনেকটা ব্যাকটেরিয়ার মতো, তার জন্য এদেরকে কিন্তু বলা হয় হচ্ছে এন্ডোসিম্বায়ন। সুতরাং এন্ডোসিম্বায়ন কি, এই জিনিসটা আমাদের ক নাম্বারেও আসতে পারে। সো সেক্ষেত্রে আমরা আনসার দিব যে এন্ডোসিম্বায়ন বলা হয় দুইটা কোষীয় অঙ্গাণুকে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। ধারণা করা হয় এরা হচ্ছে অতীতে ব্যাকটেরিয়া ছিল, পরবর্তীতে হচ্ছে আমাদের কোষের ভিতরে এসে তারা হচ্ছে আমাদের কোষের সাথে সিম্বায়োসিস করে একটা কোষীয় অঙ্গাণুতে পরিণত হয়ে গেছে, এই জন্য তাদেরকে বলা হয় হচ্ছে এন্ডোসিম্বায়ন। সো এন্ডোসিম্বায়নের উদাহরণ হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সও ভূমিকা পালন করে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া। সো এটা গেল। এরপর আসলে হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। আমরা মনে রাখবো একটা কোষের ভিতরে নর্মালি একটা নিউক্লিয়াস থাকে। এখন এরকম যদি হয় যে একটা কোষের ভিতরে হচ্ছে বহু নিউক্লিয়াস আছে, অনেকগুলো নিউক্লিয়াস আছে, তখন সেই কোষটাকে বলা হয় সিনোসাইট। কখন সিনোসাইট বলা হবে? যদি সেই কোষটা হয় একটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ হইলে তাকে বলা হবে হচ্ছে সিনোসাইট। আর এই কোষটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই কোষটা যদি হচ্ছে একটা প্রাণী কোষ হয় সেক্ষেত্রে তাকে বলা হবে হচ্ছে প্লাজমোডিয়াম। সো আমরা মনে রাখবো যে সিনোসাইটের উদাহরণ, সিনোসাইটিক শৈবালের উদাহরণ বা সিনোসাইটিক হচ্ছে তোমার উদ্ভিদের উদাহরণ কি, সেই জিনিসটা আমাদের এমসিকিউতে আসতে পারে। যদিও এটা বোর্ড পরীক্ষাতে কম আসে, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে এই জিনিসটা দেখতে পারবা। সো সিনোসাইটের উদাহরণ বা সিনোসাইটিক শৈবালের উদাহরণ হচ্ছে ভাউচেরিয়া, বট্রিডিয়াম, স্ফেরোপ্লিয়া, এগুলা, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা মনে রাখবো। এবং পাশাপাশি আমরা এই জিনিসটা জানলাম যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় সিনোসাইট যদি সেটা উদ্ভিদ কোষ হয়, আর যদি সেটা হচ্ছে প্রাণী কোষ হয় সেক্ষেত্রে তাকে বলা হবে হচ্ছে প্লাজমোডিয়াম, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা একদমই ক্লিয়ার। এরপর হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স সংক্রান্ত কিছু যে তথ্য আছে। ফর এক্সাম্পল ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে? 20 অ্যাংস্ট্রম ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তারপর হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের একটা ফুল প্যাচের দৈর্ঘ্য কত? ফুল প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম। এবং পাশাপাশি একটা তোমার ফুল প্যাচের মাঝে যেহেতু 10টা নিউক্লিওটাইড থাকে, সুতরাং একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে, এটা ভাগ হচ্ছে 10, তাহলে কত আসে? 3.4 অ্যাংস্ট্রম। সো এই যে সিম্পল কথাগুলো আছে, ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত, ডিএনএ ডাবল হেলিক্সের একটা পূর্ণ প্যাচের দৈর্ঘ্য কত, এবং একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব কত, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। ডিএনএতে কি হচ্ছে নাইট্রোজেনাস বেস থাকে, এটিসিজি, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। অন্যদিকে আরএনএতে নাইট্রোজেনাস বেস কি থাকে? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে যদি আসে আমাদের পরীক্ষাতে যে আরএনএতে থায়ামিনের পরিবর্তে কোনটা থাকে, আনসার হবে হচ্ছে ইউরাসিল। এবং এই যে আমরা বললাম এডিনিন, গুয়ানিন, এই প্রথম দুইটাকে বলা হয় হচ্ছে পিরিডিন। তাহলে নিচের কোনটা হচ্ছে পিরিডিন, নিচের কোনটা পাইরিমিডিন, এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে। সো সেই ক্ষেত্রে আনসার দিতে হবে পিরিডিন হচ্ছে এডিনিন, গুয়ানিন, পাইরিমিডিন হচ্ছে লাস্টের যে দুইটা বা তিনটা, অর্থাৎ থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিল, এদেরকে বলা হবে হচ্ছে পাইরিমিডিন। সো নিচের কোনটা পিরিডিন, নিচের কোনটা পাইরিমিডিন, এই টাইপের প্রশ্ন আমাদের এমসিকিউতে কিন্তু আসতে পারে। আচ্ছা, এরপর আসলে হচ্ছে আরএনএর উপাদান। এই জিনিসটা আমরা অলরেডি ক্লিয়ার করছি। আরএনএর প্রকারভেদ, কত রকমের আরএনএ আছে? টিআরএনএ, ট্রান্সফার আরএনএ,
mRNA মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, জিআরএনএ জেনেটিক আরএনএ, তারপর হচ্ছে আরএনএ রাইবোজোমাল আরএনএ। সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায়? সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে রাইবোজোমাল আরএনএ, এরপর হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা ট্রান্সফার আরএনএ এগুলো থাকে। সো এর ভিতর থেকে আমাদের খুব ভালো করে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোডন। কোডন জিনিসটা কোথায় থাকে? কোডন থাকে হচ্ছে mRNA-তে। অন্যদিকে অ্যান্টিকোডন কোথায় থাকে? অ্যান্টিকোডন থাকে হচ্ছে টিআরএনএ-তে। এগুলা ট্রান্সলেশন প্রক্রিয়াটা ভালো করে পড়ে থাকলে অলরেডি কিন্তু তোমাদের জানা থাকার কথা। সো যদি এরকমটা প্রশ্ন আসে যে কোডন কোথায় পাওয়া যায়, আনসার হচ্ছে mRNA-তে। অন্যদিকে অ্যান্টিকোডন কোথায় পাওয়া যায়, সেক্ষেত্রে আনসার হবে হচ্ছে টিআরএনএ-তে। আচ্ছা, এরপর আসে হচ্ছে আমরা যেহেতু কোডন নিয়ে কথাবার্তা বলেই ফেলছি, সো স্টার্ট কোডন কোনটা? আমরা সবাই জানি স্টার্ট কোডন হচ্ছে AUG। এটা হচ্ছে আমাদের স্টার্ট কোডন। সো নিচের কোনটি স্টার্ট কোডন বা নিচের কোনটি হচ্ছে ট্রান্সলেশনের তোমার প্রারম্ভিক অবস্থা বা প্রারম্ভিক কোডন? সো সেক্ষেত্রে আনসার কিন্তু হবে হচ্ছে AUG দিয়ে সে কোনটাকে হচ্ছে কোড করে? যে অ্যামিনো অ্যাসিডটাকে কোড করে সেটা হচ্ছে আমাদের মেথিওনিনকে কিন্তু কোড করে। সো সর্বপ্রথম অ্যামিনো অ্যাসিডের নাম কি? সর্বপ্রথম অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে বা সর্বপ্রথম কোড করা অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে মেথিওনিন। ঠিক আছে? সো আমরা মনে রাখবো যে ট্রান্সলেশন শুরু হইতে হবে, শুরুর জন্য স্টার্ট কোডনের নাম হচ্ছে AUG এবং সেই জিনিসটা কোড করে হচ্ছে মেথিওনিনকে। ঠিক আছে? স্টপ কোডন কোনগুলা? স্টপ কোডন আছে 3টা। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আমরা সবাই জানি যে UAA, UAG এবং UGA। সো এই 3টে হচ্ছে আমাদের স্টপ কোডন। ঠিক আছে? এই স্টপ কোডনগুলোর কাজ কি? স্টপ কোডনগুলোর কাজ হচ্ছে ট্রান্সলেশনকে টার্মিনেশন করে দেওয়া, অর্থাৎ ট্রান্সলেশনের সমাপ্তি নির্দেশ করা বা ট্রান্সলেশনকে একদম অফ করে দেওয়া। ঠিক আছে? সো এগুলো আমাদের একটু মনে রাখতে হবে যে স্টার্ট কোডন কোনটা, স্টপ কোডন কোনটা এবং ফার্স্ট অ্যামিনো অ্যাসিডের নাম কি। ঠিক আছে? প্রথম অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে মেথিওনিন। এরপর আসলে যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলোর বেসিক জিনিসটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য। ফর এক্সাম্পল, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া এই প্রক্রিয়াটাকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এরপর হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। যদি এরকমটা হয় যে এমআরএনএ থেকে ডিএনএতে আসছে তখন সেই জিনিসটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। আর ট্রান্সক্রিপশনের পর যে এমআরএনএ তৈরি হলো সেই এমআরএনএর ভিতরে অনেকগুলো ভেজাল থাকে বা ইন্ট্রন থাকে। সো সেই ইন্ট্রনগুলোকে বাদ দিতে হয়। সো বাদ দেওয়ার প্রক্রিয়ার নাম কি? বাদ দেওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে স্প্লাইসিং। ঠিক আছে? স্প্লাইসিওজোমের সহায়তায় হচ্ছে স্প্লাইসিং প্রক্রিয়া হয়। সো এমআরএনএ থেকে তোমার হচ্ছে একদম মেচিওর এমআরএনএতে পরিণত হওয়ার যে প্রক্রিয়া বা এমআরএনএ থেকে ইন্ট্রনগুলো বাদ দেওয়ার যে প্রক্রিয়া সেগুলোকে বলা হয় হচ্ছে স্প্লাইসিং। সো এই জিনিসপাতিগুলো আমাদের মনে রাখতে হবে যে কোনটা তারা আসলে কি বোঝে। এরপর হচ্ছে কিছু ছোটোখাটো সংজ্ঞা আমাদের মনে রাখতে হবে বা ছোটোখাটো হচ্ছে কথা আমাদের মনে রাখতে হবে। যেমন মিউটন হচ্ছে জিন মিউটেশনের একক। রেকন হচ্ছে জিন রিকম্বিনেশনের একক। তারপর হচ্ছে সিস্ট্রন হচ্ছে জিন কার্যের একক। এরপর হচ্ছে ইন্ট্রন হচ্ছে জিনের ভিতরে যে নন কোডিং এরিয়াগুলো থাকে সেগুলা। এক্সন হচ্ছে জিনের ভিতরে যে কোডিং রিজনগুলো থাকে বা জিনের ভিতরে যেই অঞ্চলগুলো থেকে হচ্ছে আমাদের প্রোটিন পরবর্তীতে সংশ্লিষ্ট হয় সেগুলোর নাম হচ্ছে এক্সন। সো কোনটার কী কাজ এবং কোনটার নাম কি সেগুলো হচ্ছে আমাদের খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। নিচের কোনটি জিন কার্যের একক? এই টাইপের হচ্ছে এমসিকিউতে প্রশ্ন আসলে আমরা কি আনসার দিব? আনসার দিব হচ্ছে সিস্ট্রন। ঠিক আছে? সো এই জিনিসটা খুব ভালো করে হচ্ছে মনে রাখার চেষ্টা করো। আর সর্বশেষ একদম লাস্টের দিকে কিছু এমসিকিউ ভাইয়া রাখছি যেগুলো থেকে সাধারণত হচ্ছে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে না, ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগরে হচ্ছে প্রশ্ন আসে। ফর এক্সাম্পল হচ্ছে ক্লোরোপ্লাস্টের আকৃতি। ঠিক আছে? আমরা দেখবো যে হচ্ছে বিভিন্ন ধরনের শৈবাল আছে। ক্ল্যামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে পেয়ালা আকৃতির, বা হচ্ছে আমাদের ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে গার্ডল আকৃতি, ফিতা আকৃতির বা হচ্ছে আংটি আকৃতি। ঠিক আছে? সো ওই টাইপের প্রশ্ন আমরা যখন হচ্ছে ক্লোরোপ্লাস্ট অংশটা পড়বো তখন দেখবো একটা প্যারাতে আমাদের বইতে আছে। সো ওই টাইপের প্রশ্ন থেকে সাধারণত ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে, বোর্ড পরীক্ষাতেও আসতে পারে, তার জন্য হচ্ছে ভাই এই জিনিসটা লিখে রাখছি। আচ্ছা, এরপর পাশাপাশি হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা থেকে সাধারণত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে যে ভুট্টার ক্রোমোজোমের সংখ্যা কত বা হচ্ছে গমের ক্রোমোজোম সংখ্যা কত। সো এই টাইপের প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষার জন্য কম ইম্পর্টেন্ট। যদি না পারো সেক্ষেত্রে হচ্ছে কভার করার দরকার নাই, বাট এগুলা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সো এই জন্য ভাই বলে দিচ্ছি যে ক্রোমোজোমের সংখ্যা কত। আমরা দেখবো যে হচ্ছে বইতে যখন ক্রোমোজোম নিয়ে কথাবার্তা বলা হয়েছে তখন একটা ছকের মাঝে বিভিন্ন প্রাণী বা বিভিন্ন উদ্ভিদের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কত সেই জিনিসটা কিন্তু লেখা আছে। সো তোমরা যদি পারো সেই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। পাশাপাশি এখান থেকে যে জিনিসটা আসতে পারে খুবই বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রোমোজোম যে আমরা পড়ছি, প্রাককেন্দ্রিক বা হচ্ছে আমরা মধ্যকেন্দ্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, এক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। সো ওগুলা যে হচ্ছে VLJI আকৃতি ধারণ করে, কোনটা কোন আকৃতি ধারণ করে সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ফর এক্সাম্পল, মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক সেটা আকৃতি ধারণ করে হচ্ছে V এর, তারপর হচ্ছে সাবমেটাসেন্ট্রিক সে হচ্ছে L, এক্টোসেন্ট্রিক সে হচ্ছে J এর, এবং সবশেষে টেলোসেন্ট্রিক সেটা হচ্ছে I আকৃতি ধারণ করে। সো এগুলো একটু মনে রাখতে পারো। আরেকটা জায়গায় আমি দেখলাম যে এবার নতুন এডিশন হচ্ছে এই জিনিসটা যুক্ত করছে তোমাদের বেলায়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক।
ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা এরিথ্রোমাইসিনের কথা বলতে পারি, স্ট্রেপ্টোমাইসিনের কথা বলতে পারি, নিওমাইসিনের কথা বলতে পারি। সো ভাইয়া যেহেতু হচ্ছে ফার্মেসিতে পড়ি, এগুলো আমার খুবই পরিচিত জিনিস। সো এই অ্যান্টিবায়োটিকগুলো তারা হচ্ছে ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করবে, ব্যাকটেরিয়ার ভিতরে হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো হইতে থাকে। সো এই যে অ্যান্টিবায়োটিক, কোন অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশনের কোন পর্যায়ে হচ্ছে বাধাবিঘ্ন সৃষ্টি করে, সো ওই টাইপের হচ্ছে একটা ছক তোমাদের বইতে আছে, ওই জিনিসটা একটু দেখে নিতে পারো। এখান থেকেও কিন্তু পরীক্ষার এমসিকিউতে টুকটাক হচ্ছে প্রশ্ন আসতে পারে। সো এই ছিল আমাদের এমসিকিউ নিয়ে কোষ ও এর গঠন থেকে এমসিকিউতে যত কাহিনী আসতে পারে সব কিছু ভাইয়া কিন্তু একদম দেখাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে কোষ ও এর গঠন থেকে সিকিউ বা সৃজনশীলে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেই জিনিসটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার আসলে হচ্ছে যে জিনিসটা সাজেশন দেওয়া তুলনামূলক সহজ, ঠিক আছে, যে জিনিসটা হচ্ছে সব প্ল্যাটফর্ম করতেছে, সো ওই জিনিসটাও আমি করার চেষ্টা করি যে সৃজনশীলে আমাদের কী কী জিনিস হচ্ছে একটু পড়তে হবে আমাদের এই চ্যাপ্টার থেকে যদি আমরা কমন ফেলাতে চাই। প্রথমে আসো কখর জন্য বা জ্ঞানমূলক অনুধাবনের জন্য হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু ঘাটলেই দেখবা যে কিছু কোশ্চেন বা কিছু জিনিস হচ্ছে একদম কমনলি আসছে। ফর এক্সাম্পল নিউক্লিওটাইডের সংজ্ঞা, পাশাপাশি হচ্ছে জেনেটিক কোড কি, পাশাপাশি হচ্ছে কোডন, অপেরন, মিউটন, রেপ্লিকন, সিস্ট্রন, নিউক্লিক অ্যাসিড, স্যাটেলাইট, নিউক্লিওয়েড, এগুলোর সংজ্ঞাগুলো হচ্ছে আমরা একটু ভালো করে শেখার চেষ্টা করব। ক নাম্বার কিন্তু প্রায় বছরই হচ্ছে এগুলো থেকে হচ্ছে আমাদের প্রশ্ন এসে থাকে এবং আশা করতেছি আমি এই বছরও হচ্ছে কোনো না কোনো বোর্ড পরীক্ষাতে অবশ্যই হচ্ছে এখান থেকে আমাদের ক নাম্বারে কিন্তু কোনো না কোনো কোশ্চেন চলে আসবে। আচ্ছা, খ নাম্বারের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা থেকে প্রায় সময় আসছে, সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম নিয়ে স্যারদের যেন কেন হচ্ছে খুব বেশি প্রীতি আছে, আলগা প্রীতি। সো তার জন্য হচ্ছে আমরা যে জিনিসটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে লাইসোজোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়, অটোলাইসিস বলতে আসলে কি বোঝায়, কেন এটাকে বলা হয় হচ্ছে সুইসাইডাল ব্যাগ, এই টাইপের যে প্রশ্নগুলো আছে বা এই টাইপের যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো আমরা অনুধাবনের জন্য এখান থেকে খুব ভালো করে হচ্ছে মনে রাখার চেষ্টা করব। এবং পাশাপাশি এটা লাইসোজোমের জন্য যেরকম বললাম, অন্যান্য যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, ফর এক্সাম্পল আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বলতে পারি বা ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে বলতে পারি, তাদের উপাধি নিয়েও এরকমটা আসতে পারে যে কেন মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় বা হচ্ছে কোষের খাদ্য তৈরি কারখানা কেন হচ্ছে ক্লোরোপ্লাস্টকে বলা হয়, এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের খ নাম্বারের জন্য আসতে পারে। আরেকটি জিনিস আসতে পারে সেটা হচ্ছে জেনেটিক কোডের কিছু বৈশিষ্ট্য আছে না আমাদের বইতে, সো সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে হচ্ছে আমাদের কিন্তু খ নাম্বারে আসতে পারে। সবশেষে যেটা আসতে পারে সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি কিংবা হচ্ছে আমাদের জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বলতে কী বোঝায়। আমরা জানি হচ্ছে এই যে ডিএনএ থেকে আরএনএ হইতেছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, আরএনএ থেকে যে প্রোটিন হইতেছে ট্রান্সলেশনের মাধ্যমে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় কিংবা সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। সো এটার ব্যাখ্যাটা আমরা হচ্ছে খ নাম্বারের জন্য খুব ভালো করে হচ্ছে শেখার চেষ্টা করব। গ এবং ঘ নাম্বারের জন্য প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখব যে কিছু জায়গা থেকে প্রায় বছরই হচ্ছে প্রশ্ন আসছে। ফর এক্সাম্পল প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আমরা কুইচলির মাঝে ফ্লুইড মোজাইক মডেলটা খুব ভালো করে হচ্ছে শেখার চেষ্টা করব। এটার উপর ভাই একদম ডিটেলস একটা ক্লাসই আছে, সো সেই ক্লাসটা তুমি দেখতে পারো। এবং পাশাপাশি হচ্ছে এই জিনিসটা নিয়ে একটা সুন্দর একটা নোটও কিন্তু ওই ক্লাসটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবা। সো সেই জিনিসটা হচ্ছে একটু ফলো করার চেষ্টা করো। ফ্লুইড মোজাইক মডেলের গঠনটা আমরা হচ্ছে খুব ভালো করে শেখার চেষ্টা করব। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, কোনটা হচ্ছে খাদ্য তৈরি কারখানা আমাদের ক্লোরোপ্লাস্ট, কোনটা হচ্ছে শক্তি তৈরি কারখানা মাইটোকন্ড্রিয়া। সো এরকমটা যদি আমাদের পরীক্ষাতে দেয় যে এ একটা অঙ্গাণু, বি আরেকটা অঙ্গাণু, এই অঙ্গাণুটার কাজ হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরি করা, বি অঙ্গাণুটার কাজ হচ্ছে শক্তি তৈরি করা, অথবা মিস্টার করিম অথবা রহিম সে কী করলেন, সে হচ্ছে দুইটা ফ্যাক্টরি ভিজিট করলেন। একটা ফ্যাক্টরিতে দেখা গেছে যে খাদ্য তৈরি হইতেছে, অন্য একটা ফ্যাক্টরিতে হচ্ছে শক্তি তৈরি হইতেছে, অন্য আরেকটা ফ্যাক্টরিতে হচ্ছে প্রোটিন তৈরি হইতেছে, ঠিক আছে, এই জিনিসটা লাগা দিতে পারে। সো গ নাম্বারে আসতে পারে যে এ ফ্যাক্টরিটি বলতে যেই অঙ্গাণুটা বোঝায় সেই অঙ্গাণুটার গঠন সহ ব্যাখ্যা লেখো। সো এই অঙ্গাণুটার কাজ কি ছিল, খাদ্য তৈরি করা, খাদ্য তৈরি কে করে, ক্লোরোপ্লাস্ট করে। সো ক্লোরোপ্লাস্টের গঠনটা আমরা হচ্ছে সুন্দর করে হচ্ছে দেওয়ার চেষ্টা করব। সো এখান থেকে আমাদের যে জিনিসটা খুব ভালো করে হচ্ছে শিখতে হবে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের চিত্রসহ গঠন, এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্রসহ গঠন এবং প্রত্যেকটা কাজগুলো কী কী সেই জিনিসটা আমরা একটু ভালো করে শেখার চেষ্টা করব, ঠিক আছে। এবং সবশেষে যেটা বলছিলাম প্রোটিন তৈরি কারখানা, সেটা কি, সেটা ছিল হচ্ছে রাইবোসোম। সো রাইবোসোমের গঠনটা আমরা টুকটাক একটু দেখতে পারি, যদিও এটা এত বেশি একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর 3 নাম্বার যেটা আসতে পারে সেটা হচ্ছে ডিএনএর গঠন। ডিএনএর ডাবল হেলিক্সের যে গঠনটা আমরা 6 থেকে 7টা পয়েন্টে হচ্ছে খুব ভালো করে সেই জিনিসটা মনে রাখার চেষ্টা করব। ডাবল হেলিক্সের মাঝে একটা চিত্রের মাঝে দেখবা যে তোমার হচ্ছে সুগার টুগার ডি হচ্ছে একটা চিত্র আছে। সো ওই চিত্রটা দরকার নাই, তোমরা পরীক্ষাতে অ্যাটলিস্ট যেই কাজটা করবা সেটা হচ্ছে আমাদের ডাবল হেলিক্সের যে প্যাঁচানো যে হচ্ছে গঠনটা আছে সেই গঠনের চিত্রটা কিন্তু তোমরা দিয়ে আসার চেষ্টা করবা। এবং আরএনএর গঠন থেকে সাধারণত প্রশ্ন আসে না, এই জিনিসটা খুবই সিম্পল। সো সেই জিনিসটা থেকে স্যাররা তেমন একটা প্রশ্ন করেন না। স্যাররা যে কাজটা করেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আরএনএর গুরুত্ব বা ভূমিকাটা কী বা কাজগুলো কী কী সেখান থেকে কিন্তু হচ্ছে আমাদের ঘ নাম্বারের প্রশ্নে
অনেক সময় হচ্ছে প্রশ্ন করতে পারেন। সো আমরা টিআরএনএ কাজ কি, এমআরএনএ কাজ কি, তারপর হচ্ছে আরআরএনএ কাজ কি, জিআরএনএ কাজ কি, ওই কাজগুলো একটু আমরা দেখার চেষ্টা করব, তাহলে হচ্ছে এখান থেকে সেই জিনিসটা আনসার আমরা ইজিলি লিখতে পারবো। সবশেষে এখান থেকে যে জিনিসটা আসতে পারে এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। প্রত্যেকটাই হচ্ছে 3টা ধাপে অনুষ্ঠিত হয়। ফার্স্টে হচ্ছে ইনিশিয়েশন, তারপর হচ্ছে ইলংগেশন এবং সবশেষে হচ্ছে টার্মিনেশন। সো ওই 3টা ধাপ সহ প্রত্যেকটার আমরা চিত্রসহ ব্যাখ্যাটা আমরা একটু শেখার চেষ্টা করব। এখান থেকে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু সাইজে ছোট। সো সৃজনশীল লেখার ক্ষেত্রে স্যাররাও চিন্তা করেন যে এত কম সময়ের মাঝে একটা স্টুডেন্ট কোন কোন জিনিস দিলে হচ্ছে লিখতে পারবে। সো তার জন্য ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন দিয়ে থাকেন সাধারণত। এই জন্য আমি দেখবা যে এখানে রেপ্লিকেশনটাকে আমরা কম ইম্পর্টেন্ট দিছি। রেপ্লিকেশন তেমন একটা ইম্পর্টেন্ট না, রেপ্লিকেশন বিশাল বড় একটা প্রক্রিয়া। সো তার জন্য রেপ্লিকেশনটা কম আসার সম্ভাবনা আছে, আর ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা যে কাজটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের জন্য কি কি উপাদান লাগে ফার্স্টে সেটা লিখবো, এবং পরবর্তীতে হচ্ছে 3টা ধাপে কোন কোন ধাপ, 1 নম্বর হচ্ছে ইনিশিয়েশন, 2 নম্বর হচ্ছে ইলংগেশন এবং 3 নম্বর হচ্ছে টার্মিনেশন। সো ওই 3টা ধাপে কি কি ঘটনা ঘটে এবং পাশাপাশি হচ্ছে এগুলোর চিত্র সহ হচ্ছে আমরা একটু ব্যাখ্যাটা কিন্তু শেখার চেষ্টা করবো। ঠিক আছে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রেপ্লিকেশন এখান থেকে কম ইম্পর্টেন্ট, আসতে পারে নাও আসতে পারে, বেশিরভাগ সম্ভাবনাই হচ্ছে না আসার। এবং কোষপ্রাচীরের গঠন এগুলো হচ্ছে তুলনামূলকভাবে দেখা গেছে যে এখান থেকে কম আসে। ঠিক আছে, তো আশা করি এগুলো পড়লেই হচ্ছে মোটামুটি আমাদের গ হতে হচ্ছে ইনশাল্লাহ কমন চলে আসবে।